बख्शा गुनाहों को सुन के दुआ और रब्बा प्यार है तुमने सबको ही दे दिया। मेरी भी आँखों को सुन ले दुआ मुझको मिला मैंने जिसको है दिल दिया। জাঙ্কুক বাড়িতে ঢুকতেই সবার আগে নিজের মায়ের মুখে পড়ল। জিন যেভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে রয়েছে সেটা দেখে জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার মধ্যে আরো চিন্তিত হয়ে পড়ল তখন যখন দেখলো তে মুখ ভার করে বসার ঘরে বসে আছে, সামনে তার খাবারের প্লেট রাখা, অথচ সেই খাবার ও ছুঁয়েও দেখেনি। জাঙ্কুক কিছু বুঝতে না পেরে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? কি বলেছিলাম আজ তোকে সকালে? কি বলেছিলে আমাকে তুমি? আচ্ছা ভুলে গেছিস, ঠিক আছে আমি মনে করিয়ে দিচ্ছি। তোকে বলেছিলাম আজ নিজের সঙ্গে তেকে নিয়ে যাবি কলেজে, তাহলে তুই ওকে সঙ্গে করে নিয়ে যাসনি কেন? এতক্ষণ পর জাঙ্কুক বুঝলো মায়ের রাগের কারণ, আর এটাও বুঝলো ওর নামে নালিশ আর কেউ নয়, তেই করেছে। তার মানে তের কলেজে অমন ভাবে তাকিয়ে থাকার অর্থ এই বিপদেরই সংকেত ছিল। জাঙ্কুক জিনকে পাশ কাটিয়ে তের দিকে এগিয়ে গেল। ও, তার মানে তুমি মাকে এসে আমার নামে নালিশ করেছো? তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। তে কিছু বলার আগেই জিন বলে ওঠে, এতবার বলার পরেও তুই ঠিক সেটাই করলি যেটা তুই আগে ভাগেই ঠিক করে রেখেছিলিস, তাই না? তার যথেষ্ট কারণ ছিল মা। রাখ তোর কারণ, তোর জন্য মেয়েটা কলেজে পৌঁছাতে দেরি হয়ে গেছে আজকে। তার মধ্যে তুই ওকে ক্লাসে অব্দি ঢুকতে দিসনি, বাইরে দাঁড় করিয়ে রেখেছিলিস। ওর দোষে হয়েছে সেটা। আমি লেট করে কাউকে ঢুকতে দিই না ক্লাসে। সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হলে ওর ক্ষেত্রে তাহলে আলাদা কেন হবে মা? তুই চুপ কর জাঙ্কুক, সবসময় তুই ওর পেছনে পড়ে থাকিস। দেখ ওর মন খারাপ, কলেজ থেকে ফেরার পর কিচ্ছুটে খায়নি। মা প্লিজ, এখন আমার ভালো লাগছে না, আমি ভীষণ টায়ার্ড, আমার জন্য এক কাপ চা পাঠাও। জাঙ্কুক কথাটা বলে চলে যেতে নিলেই মুখ খুলল তে। আমি এখানে না খেয়ে বসে আছি আর আপনি কিনা বসে বসে আরাম করে চা খাবেন? সেটা হবে না। তোমার মতো না খেয়ে থাকার শখ আমার জাগেনি, আর তোমাকে খেতেই বা না করেছে কে? তুমি যদি না খেয়ে বসে থাকো এতে কারোর কিচ্ছু করার নেই। জাঙ্কুকের দিক থেকে চোখ ফিরিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল তে, দেখলে মাম্মাম, ওনার মধ্যে একটুও দয়া মায়া নেই, কিভাবে আমাকে সব সময় হেনস্থা করে। আজ তো ওনার জন্য আমার লেট হলো, তাই না? উনি যদি নিজের সঙ্গে নাই নিয়ে যেতেন তাহলে মুখের ওপর বলে দিতে পারতেন। কেন আমার টাইমটা ওয়েস্ট করলো খামোখা? নিজে টাইম ওয়েস্ট করলো, আবার কলেজে আমাকে ক্লাসে ঢুকতে দিল না, আর তো আর সবার সামনে আমাকে ইনসাল্ট অব্দি করেছে। কি? তের এহেন কথা শুনে রীতিমতো রাগে ফুঁসছে জাঙ্কুক। সে কি জাঙ্কুক, তুই এমনটা করেছিস? না মা, ও মিথ্যা কথা বলছে। অমনি না মাম্মাম, বলো আমি তোমাকে মিথ্যা কথা বলতে পারি কখনো? কখনো না মা, তুই তো আমার সোনা মেয়ে, তুই কখনোই মিথ্যা বলতে পারিস না, এটা আমার বিশ্বাস। মা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যা কথা বলি? জাঙ্কুক, আমি সেই কথা কখন বললাম? ছাড়ো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি ওকে মাথায় করে নিয়ে বসে থাকো, আর দয়া করে আমার জন্য এক কাপ চা পাঠাও। কথাটা বলে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। তুই মন খারাপ করিস না মা, আজ তোর বাবাই আসুক, তখন জাঙ্কুককে খুব করে বকে দিতে বলবো। মাম্মাম, উনি তো আমাকে সরি বললেনই না, ওটা এখন আবার কথা শোনালেন। তুই এখন খাবারটা খা মা, তোর বাবাই আসুক তখন দেখবি জাঙ্কুককে দিয়ে সরি বলিয়ে দিয়েছে। আমি যাই, চাটা বসাই। এ খাবারের প্লেটটা হাতে নিয়ে কিছু একটা ভেবে মিটি মিটি হাসলো। সরি তো আপনাকে বলতেই হবে মিস্টার জিয়ন জাঙ্কুক। আপনি আজ যেভাবে গোটা ক্লাসের সামনে আমার প্রেস্টিজের ফালুদা বানিয়েছেন তার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। এই তের সঙ্গে লাগার ফল আপনাকে হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। কথাগুলো ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে চোখ যায় তের, মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। তেকে একা একা হাসতে দেখে জেনি এসে পাশে দাঁড়ায়। কি ব্যাপার তে আপি, একা একা হাসছো কেন? কারণ তো আছে জেনি রানী, তাই তো হাসছি। তা কারণটা কি জানতে পারি? যদি তুমি বলতে চাও তো বলতে পারো।
তোকে দিয়েই তো কাজটা সম্পূর্ণ করাবো, তোকে না বললে ব্যাপারটা ভালো হবে না। কি কাজের কথা বলছো তুমি? আর কি বা করাবে আমাকে দিয়ে? শোন, আমার জন্য তোকে একটা কাজ করতে হবে। তুই শয়তান চৌধুরী, আই মিন জিয়ন জাঙ্কুককে চা দিয়ে আসবি। হ্যাঁ, সে তো আমিই দিয়ে আসবো চাটা। গুড। তবে চাটা জাঙ্কুকের ঘরে পৌঁছানোর আগে আমার কাছে নিয়ে আসবি, কেননা আজ জিয়ন জাঙ্কুক তের হাতের স্পেশাল মশালা চা খাবে। মশালা চা? তুমি ছোট সাহেবের সঙ্গে ঠিক কি করতে চাইছো বলো তো? তে ধীরে সুস্থে সমস্তটা খুলে বলে জেনিকে। সবটা শোনার পর জেনি হাঁ হয়ে গেছে। কোনো রকমে নিজেকে সংযত করে বলে, তুমি সত্যি সত্যি এমনটা করবে নাকি? ছোট সাহেব তো বাড়িটা মাথায় তুলে ফেলবে আপি। তুলুক না, সমস্যা নেই। তবে আমার সঙ্গে আজকে যেটা উনি করেছেন তার তুলনায় এটা অত্যন্ত কম হয়ে যাচ্ছে। ওনার এই রব যদি আমি না কমিয়েছি তাহলে আমার নামও কিনতে হিয়ং নয়। জেনি কিছু বলার আগে জিনের ডাক পড়লো। তাড়াতাড়ি যা, মাম্মাম ডাকছে। আর শোন, যেটা যেটা আনতে বললাম সেগুলো মনে করে নিয়ে আসিস। আর হ্যাঁ, মাম্মামের চোখে যেন না পড়ে। আমি উপরে আছি, তুই চট জলদি আয়। মিনিট পাঁচেক পর জেনিকে আসতে দেখে ওর দিকে এগিয়ে গেল তে। কি রে, এত টাইম লাগলো তোর আসতে? আপি, তোমার জিনিসপত্রগুলো মামনির চোখ ফাঁকি দিয়ে আনতে গিয়েই তো এত টাইম লাগলো। ঠিক আছে, এবার আমার রুমে চল তাড়াতাড়ি। তের কথায় সম্মতি জানিয়ে জেনি তের সঙ্গে ওর রুমে চলে গেল। তে জেনির হাত থেকে চায়ের কাপটা নিয়ে টেবিলের ওপর রাখলো। তে আপি, এমনটা না করলে নয়, ছোট সাহেব কিন্তু রক্ষে দেবে না আমাদের। তুই চুপ কর, আমাকে দে যেগুলো আনতে বলেছিলাম। জেনি ওনার নিচ থেকে ছোট ছোট দুইটা কৌটো দিল এবং একটা চামচ। তে সময় নষ্ট না করে কৌটাগুলো চটপট খালি করে ফেললো। মানে কৌটার ভেতরে থাকা সরঞ্জামগুলো সব জাঙ্কুকের চায়ের সাথে ঢেলে দিল। এবারে চামচ দিয়ে চাটা ভালো করে গুলে জেনির হাতে ধরিয়ে দিল। যা, তাড়াতাড়ি চাটা প্রফেসর বাবুকে দিয়ে আয়। তের হাতের স্পেশাল মশালা চা। আমার না কেমন ভয় করছে আপি। আরে ভয় পাচ্ছিস কেন জেনি সোনা? আমি আছি কি করতে? আমি থাকতে তোর কোনো ভয় নেই। তুই শুধু চাটা স্যারের হাতে ধরিয়ে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিস। আর হ্যাঁ, রুমের মধ্যে যেন কোনো পানি না থাকে সেদিকে একটু খেয়াল রাখিস। ওরে বাবারে, এ কোন মরণ খেলায় আমাকে ঠেলে দিচ্ছ তুমি তে আপি? শেষে বেঁচে ফিরবো তো আমি? আরে বাবা, এত ভয় পেলে হয়? আমি আছি তো, কিচ্ছু হবে না। তুই যা, তোর পেছনে থাকবো আমি। কিছু হলে আমি ঠিক সামলে নেব। রুমের দরজার সামনে আসতেই জেনি একবার টের দিকে তাকালো। তে আড়ালে লুকিয়ে আছে। জেনি আল্লাহ আল্লাহ করতে করতে চাঙ্কুকের দরজায় নক করলো। চাঙ্কুক দরজা খুলে দিতেই চমকে উঠলো জেনি। কি হয়েছে জেনি? না, কিছু না। তোমার চা। থ্যাংক ইউ, তুমি এবার আসতে পারো। বলছি, তোমার ঘরে একটা পানির জগ আছে, ওটা একটু দেবে? জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো জেনির দিকে। কেন, ওইটা নিয়ে কি করবা? পানি। না মানে পানি ভরবো, তাই চাইছি। দরকার নেই, অলরেডি পানি আছে ওটাতে। না না, ওটা তো কালকে রাতের পানি, সকালে পাল্টানো হয়নি, তাই মামনি বলল পাল্টে দিতে। আমি এর জন্যই চাচ্ছি, এক্ষুনি দিয়ে যাব। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে নিজেই জেনির হাতে জগটা ধরিয়ে দিল এবং রুমের দরজাটা লাগিয়ে দিল। তে সেটা দেখে আড়াল থেকে বেরিয়ে এলো এবং জেনিকে থ্যাংক ইউ জানালো। জেনি কিছু না বলে পানির জগটা তের হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে কেটে পড়লো। তে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ওর প্ল্যানিং ঠিক কাজ করছে কিনা সেটা দেখার জন্য। উফ, চাটা খায়নি নাকি? কি যে করছে কে জানে। তের ভাবনার মাঝেই জাঙ্কুকের চিৎকার শুরু হলো। জাঙ্কুক রীতিমতো মা মা করে ডাকছে। তে সেটা দেখে বিশ্বজয়ের একটা হাসি দিল। কি হয়েছে স্যার, আপনি চেঁচামেচি করছেন কেন? জাঙ্কুক হুশাস করতে করতে বলে, তুমি কেন, মা কোথায়? মাম্মাম তো মাম্মামের কাজ করছে, আপনার কি হয়েছে? ও বুঝেছি, ঝাল লেগেছে। ব্যাস, এই কথাটাতে বলতেই জাঙ্কুক চেঁচিয়ে উঠল। তার মানে তুমি চার মধ্যে কিছু মিশিয়েছো, তাই তো?
জাংকুক রাগে দরজার দিকে এগিয়ে এলো দরজা খোলার জন্য, তবে দরজাটা খুলতে চেয়েও খুলতে পারলো না। তে সেটা বুঝতে পেরে ফিক করে হেসে ফেলে। লাভ নেই স্যার, কোনো লাভ নেই। আপনি হাজার চেষ্টা করলেও দরজাটা খুলতে পারবেন না। তে, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। দরজাটা খোলো। খুলবো তো তখনই খুলবো যখন আপনি আমাকে সরি বলবেন। সরি? কিসের জন্য? বারে, আমার সঙ্গে আপনি আজ যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন? তার জন্য আপনাকে সরি বলতে হবে, তবেই দরজা খুলবো, তার আগে নয়। তে, তুমি কি মিশিয়েছো চায়ের সাথে, সত্যি করে বলো। বেশি কিছু নয়, ওই তো সামান্য গোলমরিচ আর স্বাদের জন্য সামান্য নুন। যাকগে, তার চাটা কেমন লাগলো? তের হাতের স্পেশাল মশালা চা। দিস ইজ টু মাচ। তোমার ব্যবস্থা তো আমি করব, এর চেয়েও খারাপ কিছু হবে তোমার সাথে। উফ, সেই বাচ্চাদের মতো কথাবার্তা। আরে কি দরকার এসব করার? আপনি আমার সঙ্গে খারাপ কিছু করবেন, পরবর্তীতে আমিও আপনার থেকে রিভেঞ্জ নেব। এতে ঝামেলা বাড়বে বই কমবে না। এর চেয়ে ভালো আমাকে সরিটা বলে ফেলুন, এখানেই সবটা রফা দফা হয়ে যাবে। রফা দফা তো আমি তোমার করব, দাঁড়াও। আর রইল সরির কথা, তাহলে শুনে রাখো, জিওন জাংকুক কখনো কাউকে সরি বলে না, আর তোমাকে তো কোনো দিনই বলবো না। বেশ, তাহলে থাকুন আটকে, আমিও তালার চাবিটা ফেলে দিচ্ছি। সারা রাত পানি ছাড়া থাকলে আপনার টনক নড়বে। তালা? তুমি বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছো? আগে হ্যাঁ প্রফেসর বাবু, এবারে আমি চাবিটা গিয়ে দূরে কোথাও ফেলে দেব। আর এমনিতেও এখন আর কোনো চাবিওয়ালাকে পাওয়া যাবে না। তে, দরজাটা খুলে দাও, ভালো করে বলছি, না হলে কিন্তু। এখনো আপনার এত রাগ? গলা উঁচু করে কথা বলছেন আমার সঙ্গে। তের কথার পরিপ্রেক্ষিতে জাঙ্কুক কিছু বলতে পারছে না। এই মুহূর্তে ওর পানির প্রয়োজন, যেটা ওর কাছে নেই। জাঙ্কুকের আওয়াজ না পেয়ে তে বলে, স্যার, আপনি কি আছেন? জাঙ্কুকের চোখে মুখে লাল আভা ধারণ করে ফেলেছে ইতোমধ্যে। তেকে নিজের হাতের সামনে পেলে কি করবে সেটা জাঙ্কুক নিজেও জানে না। জাঙ্কুক এই মুহূর্তে সব ভাবনা ছেড়ে দিয়ে তের উদ্দেশ্যে নরম সুরে বলে, তে, প্লিজ দরজাটা খোলো, আমাকে প্লিজ পানি দাও। পানি না খেলে আমি শেষ হয়ে যাব, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। জাঙ্কুকের হঠাৎ নরম কণ্ঠস্বর শুনে তে অবাক হয়ে গেল। ছেলেটা এভাবে কথা বলছে, তাও ওর সঙ্গে। এক্ষুনি তো চেঁচামেচি করছিল। দরজা খুলে দিতে পারি, তবে আমাকে সরি বলতে হবে, নয়তো আমি দরজা খুলবো না, আর পানিও খেতে পাবেন না। তের কথাটা শুনে দাঁতে দাঁত চেপে কিছু বলতে গিয়েও কিছু একটা ভেবে চুপ হয়ে গেল জাঙ্কুক। পুনরায় গলার স্বর নরম করে বলে, ওকে ফাইন, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, এবার তো দরজাটা খুলে দাও। তে জাঙ্কুকের এরূপ পরিবর্তন দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। জাঙ্কুক কিনা সরি বলছে, তাও আবার তেকে। সে মনে মনে বেশ খুশি হলো। নিজের হাতে থাকা পানির জগটার দিকে তাকিয়ে বলল, সত্যি, পানির অপর নাম জীবন। পানি খাওয়ার জন্য মানুষ কত কিনা করতে পারে, তার প্রমাণ এই জিয়ন জাঙ্কুক। সামান্য পানি খাওয়ার জন্য কিনা সরি অব্দি বলে ফেললো, তা আবার আমাকে। বাহ, এটাই তো চেয়েছিলাম, এবার আমার শান্তি। তে পানির জগটা দরজার সামনে রেখে জাঙ্কুকের উদ্দেশ্যে বলে, সরি বলেছেন বলে আমি আপনাকে ক্ষমা করছি স্যার, আর দরজাটাও খুলে দিচ্ছি। নেক্সট টাইম আমার সঙ্গে একদম লাগতে আসবেন না। দরজার বাইরে পানির জগটা রাখা আছে, পানিটা খেয়ে নেবেন। কথাটা বলে তে দরজার লকটা খুলে দিল। এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে নিজের প্রাণ হাতে নিয়ে দিল এক দৌড়। এখন জাঙ্কুক ক্ষুধার্ত বাঘের রূপ ধারণ করেছে, ভুল করেও তেকে সামনে পেলে একেবারে গিলে খাবে। দরজা খুলে যেতেই জাঙ্কুক রুমের বাইরে এলো। তেকে না দেখতে পেয়ে রাগান্বিত স্বরে বিড়বিড়ালো, পালিয়ে বাঁচবে ভেবেছ? আমার সঙ্গে তুমি আজ যেটা করেছো এর জন্য তোমাকে পস্তাতে হবে। জাস্ট ওয়াচ অ্যান্ড সি, মিস কিম তেহিয়ং। এ কি তে আপি, তুমি ছোট সাহেবের ঘরের সামনে কি করছো? জেনি জাঙ্কুকের রুমের পাশ দিয়ে যেতে গিয়ে তেকে দেখে দাঁড়িয়ে পড়লো। তে জাঙ্কুকের রুমের ভেতরে উকি ঝুঁকি মারছে। দেখছি শয়তানটা কোথায়। ছোট সাহেব তো বাথরুমে গেছে, আমি একটু আগে ছোট সাহেবের ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন দেখলাম উনি স্নানে। এই জেনি, কেমন দেখলি রে?
তের কথা শুনে জেনি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ছি তেয়াপি, কি সব বলছো তুমি? ছোট সাহেব স্নানে গেছে, এটা আমি দেখতে যাব কেন? ইস, থাম তুই। আমার কথার অর্থ এটা মোটেও ছিল না। ওরে গাধি, আমি বলতে চাইছি ওনার মুড কেমন দেখলি? ও, যেমনটা প্রতিদিন দেখি। প্রতিদিন তো ভাতের হাড়ির মতো মুখ করে রাখে, আজও কি তাই নাকি রেগে আছে? কাল যেটা করেছি ওনার সঙ্গে, এরপর না জানি আমার জন্য কি অপেক্ষা করছে। খুবই খারাপ কিছু অপেক্ষা করছে হয়তো। এই, তুই এসব বলে আমাকে এখন ভয় দেখাস না তো। এমনিতেও আমার কেমন একটা করছে, না জানি আজকে কি অপেক্ষা করছে আমার জন্য। দেখছো তো আপি, এখন নিজেই ভয় পাচ্ছ। আমি তো কালকে কতবার করে মানা করেছিলাম ছোট সাহেবের সঙ্গে এমনটা না করতে, কিন্তু তাও তুমি কাজটা করলে। আচ্ছা তে আপি, এরপর যদি ছোট সাহেব তোমার সঙ্গে খারাপ কিছু করে তাহলে? খারাপ কিছু মানে কি বলতে চাইছিস তুই? খারাপ মানে ওই, যেটা তোমার ধারণার বাইরে। ছোট সাহেবের মাথায় যে এখন কি চলছে সেটা আল্লাহই জানে। এত সহজে যে তোমাকে ছোট সাহেব ছেড়ে দেবে না, এটা তো তুমি নিজেও জানো। জেনের কথা শুনে তের কপাল জুড়ে চিন্তার ভাঁজ পড়ল। সত্যি তো, কাল যে কাণ্ড ও জাঙ্কুকের সঙ্গে ঘটিয়েছে, এরপর জাঙ্কুক কি ওকে এমনি এমনি ছেড়ে দেবে? কিচ্ছু বলবে না? এটা সম্ভব নয়। ছেলেটাকে বিশ্বাস করা যায় না একদম। কি হলো, কি ভাবছো তে আপি? কিচ্ছু না, থাক, আমি এখন যাই। কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব? প্রতিদিন যেখানে যাই সেখানেই। তে নিচে নেমে জিনকে জানাই সে কলেজে যাচ্ছে। এখনই যাবি? তে দুঃখী দুঃখী মুখ করে বলে, হ্যাঁ, আগে থেকেই যাচ্ছি। আবার কালকের মতো লেট করে কলেজে গেলে তোমার ছেলে আবারও আমাকে কলেজে ঢুকতে দেবে না। বড্ড জ্বালা হয়েছে আমার এই ছেলেটাকে নিয়ে। কেন যে তোর সঙ্গে সবসময় এমনটা করে আমি বুঝি না। সেটা তো আমিও বুঝি না। যাকগে, আমি যাই মাম্মাম। ব্রেকফাস্টটা করে নে, তারপরে যাস। এখন ব্রেকফাস্ট করতে বসলে নিশ্চয়ই শয়তানটার সঙ্গে দেখা হবে। না না, আমি কিছুতেই মিস্টার শয়তান চৌধুরীর মুখোমুখি হব না। হলে যে আমার বিপদ অনিবার্য। আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেব মাম্মাম, এবারে যাই। মনে করে খেয়ে নিস, আর সাবধানে যাবি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও, আমার লেট হচ্ছে কিন্তু। ট্যাঙ্কুক টেবিলে বসে জিনের উদ্দেশ্যে বলে, সে কোথায় মা? কার কথা বলছিস তুই? আর কে আছে? তোমাদের আদরের তে। তাকে দেখা যাচ্ছে না কাল রাত থেকে, তাই জিজ্ঞেস করছি। তোর জন্যই তো হচ্ছে সবকিছু। তুই মেয়েটার সঙ্গে এত খারাপ আচরণ কেন করিস? ও বেচারি ভয় পায় তোর সামনে আসতে। জিনের কথা শুনে জাঙ্কুক হা হয়ে গেছে। তে কিনা ভয় পাই, তাও আবার জাঙ্কুককে? এই কথাটা বিশ্বাস করা সত্যি অবিশ্বাস্যকর ঘটনা জাঙ্কুকের কাছে। কালকের থেকে একবারও সামনে আসেনি। বেশ বুঝেছে ওর কপালে দুঃখ আছে, তাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমার থেকে। কিন্তু কতক্ষণ? আমার সামনে তো আসতেই হবে ওকে। তখন কোথায় পালাবে ও আমার থেকে? জাঙ্কুক কথাগুলো ভেবে মৃদু হাসলো। কলেজের গেটের সামনে আসতেই জিমিনকে দেখে দাঁড়িয়ে পড়ল তে। জোরে ডাকতে গিয়েও ডাকলো না, কারণ জিমিন একা নয়, ওর সঙ্গে সুগা আছে। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমালাপ করছে তা বেশ বোঝা যাচ্ছে। তে সেটা দেখে মৃদু হাসলো। ইস, বিয়ের পরেও এরা একই রকম রয়ে গেছে। সুগা ভাইয়া জিমিনকে ছাড়া কিচ্ছু জেনে না, আর জিমিনও তাই। জিমিন সত্যিই খুব লাকি, সুগা ভাইয়ার মতো একজনকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। আর এদিকে আমি না জানি আমার লাইফ পার্টনার কে, আমি কবে তার দেখা পাবো। তের পাশ দিয়ে একটা গাড়ি যেতেই তার ভাবনা ছিন্ন হলো, এগিয়ে গেল জিমিনদের দিকে। গুড মর্নিং গাইস। তের আওয়াজ পেতে জিমিন আর সুগা একে অপরের থেকে সামান্যতম দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তুই এত তাড়াতাড়ি আজকে, কি ব্যাপার তে? ওইসব কথা পরে বলি, আপাতত সুগা ভাইয়ার সাথে কথা বলি। বাহ, আমাকে দেখতে পেয়েছো, ভালো লাগলো শুনে। দেখতে পাবো না কেন? না, তোমরা দুই বন্ধু তো একে অপরকে পেলে আর কাউকে দেখতে পাও না আশেপাশের, তাই বললাম কথাটা। থাক সুগা, আর লেকপুল করতে হবে না আমাদের। এসব কথা থাক। তা কি করা হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি আর করব, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তুই তো জ্ঞানী গুণী মানুষ, কত পড়াশোনা শেষ করে লেট করে কলেজে আসিস, তাই তোর জন্য ওয়েট করছিলাম।
জিমিন, তুমি থামো, আমাকে তের সাথে কথা বলতে দাও। তাতে তোমার তার কি খবর? তার বলতে কার খবর জানতে চাইছো সুগা ভাইয়া? ওই, তোমার ফিউচার হাজবেন্ড। সুগার কথা শুনে জিমিন মুখ টেপে টেপে হাসছে। তে অবাক হয়ে চেয়ে আছে সুগার দিকে। ফিউচার হাজবেন্ড? তার দেখা তো আমার জীবনে এখন পর্যন্ত আমিই পেলাম না, আর তুমি কিনা তার কথা জিজ্ঞেস করছো আমাকে। কে বলেছে দেখা পাসনি? তুই তার দেখা অলরেডি পেয়ে গেছিস। হ্যাঁ, তুই এখন বুঝতে পারছিস না, পরে একদিন না একদিন ঠিক বুঝতে পারবি। কি যে বলছিস তোরা, সত্যি তোদের কথা আমার মাথার 4 হাত উপর দিয়ে যাচ্ছে। যাকগে, আমি কলেজে গেলাম, তুই আয়। বাই। তে এক মুহূর্ত না দাঁড়িয়ে কলেজের ভিতরে চলে গেল। জিমিনা সুগার উদ্দেশ্যে বলে, আমিও যাই সুগা। মানা করলে কি যাবে না? ভেবে দেখতাম। কি, তুই এসব করেছিস তে? জিমিন হাঁ করে তাকিয়ে রইল তের দিকে। দুই বন্ধু ক্লাসে আসতেই প্রতিদিনকার মতো গল্প জুড়ে দিয়েছে, আর ওদের গল্পের প্রধান চরিত্র জাংকুক। তে ঠিক জাংকুকের সঙ্গে কি কি করেছে সবকিছু শোনার পর জিমিন শুধু তাকিয়ে রইল। পরবর্তীতে বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তে কিছু বলতে যেতেই খেয়াল করলো জাংকুক আসছে, তাই সেখানে আপাতত নিজেদের গল্পগুজব বন্ধ রেখে যে যার মতো উঠে দাঁড়ালো। জাংকুক ক্লাসের মধ্যে ঢুকতেই সবার আগে তের দিকে চোখ গেল ওর। অন্যান্য দিনের তুলনায় তে নিজের জায়গায় বসেনি, এবারে সে একদম শেষের বেঞ্চটাতে বসেছে, তাও আবার নিচের মুখটা বই দিয়ে আড়াল করে রেখেছে। জাংকুকের মুখোমুখি কিছুতেই পড়তে চায় না। জাংকুক সেই সবে পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ থেকে কিছু বলল না ও। তের ব্যাপারটা বেশ অবাক লেগেছে। এত সহজে তো জাংকুক ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়, তাহলে কেন কিছু বলছে না ছেলেটা? এটা কলেজ বলে? তে আর কিচ্ছু না ভেবে চুপচাপ ক্লাসে মন দিল। ক্লাসের টাইম শেষ হতে জাংকুক ক্লাস থেকে বেরিয়ে যেতে গিয়েও ফিরে এসে তের উদ্দেশ্যে বলল, লাস্ট বেঞ্চ। হ্যাঁ, তুমি। তে বেশ বুঝলো ওকেই বলা হচ্ছে, কারণ তাকিয়ে তো আছে ওর দিকে মিস্টার জিয়ন জাংকুক। তে লক্ষ্মী মেয়ের মতো উঠে দাঁড়ালো, যদিও একটু ভয় করছে ওর, তাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, ইয়েস স্যার, কাম টু মাই কেবিন রাইট নাও। কথাটা বলে জাংকুক বেরিয়ে চলে গেল। এই, স্যার তোকে কেবিনে ডাকলো কেন? কে জানি, এবারে নিশ্চয়ই আমার পালা। এই রাবণের রাবণগিরি সহ্য করতে হবে। আমি যাব না জিমিন। তে দেখ, স্যার ভালো মুখে ডেকে গেছেন, তুই যা। হতে পারে সত্যি কোনো দরকার আছে তোর সঙ্গে। আমার সঙ্গে কোনো দরকার থাকতে পারে না ওনার। দেখে আসতে দোষ কি? দরকার না থাকলে চলে আসবি। যা, তাড়াতাড়ি যা। কথাটা বলেই জিমিন এক প্রকার ঠেলে ঠুলে তেকে পাঠিয়ে দিল। তে হুড়মুড়িয়ে জাংকুকের কেবিনে ঢুকে বলল, বলুন, কি বলতে চান? জাংকুক নিজের টেবিল থেকে উঠে এসে এক পা করে তের দিকে আগাতে শুরু করলো। তেও সাথে তাল মিলিয়ে এক পা করে পিছোচ্ছে। পিছোতে পিছোতে তের পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে, আর যাওয়ার মতো জায়গা নেই। এদিকে জাংকুকও এগিয়ে এসেছে তের দিকে, দুই পাশে দুইটা হাত দিয়ে পিন করে দাঁড়িয়ে আছে। তের প্রচন্ড ভয় পাচ্ছে। মনে পড়ে গেল জেনির বলা কথাগুলো। এবার সত্যি তের প্রচন্ড ভয় হচ্ছে। জাংকুকের মুখ আস্তে আস্তে তের মুখের কাছে নিয়ে আসলো। তে আর কিছু ভাবতে পারছে না, ভয়ে খিচে চোখগুলো বন্ধ করে রাখলো। জাংকুক এক নয়নে তাকিয়ে আছে তের মুখের দিকে। আরেকটু তের মুখের কাছে এগিয়ে গিয়ে ফু দেয় তের মুখে। জানি না কি হলো, তের সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। ও যেন ফ্রিজ হয়ে গেছে। তার ধ্যান ভাঙলো জাংকুকের কথায়। এইগুলো নাও। তে চোখ খুলে তাকিয়ে দেখলো জাংকুক 3টে মোটা মোটা বই ওর দিকে এগিয়ে দিয়েছে। সেটা দেখে তে বলল, এই বইগুলো আমি নিয়ে কি করব? মুখ দেখতে দিচ্ছি না নিশ্চয়ই। এই বই 3টে ভালোভাবে স্টাডি করবে, একটা পেজও যেন বাদ না পড়ে। স্টাডি করে কি হবে? আর এমনিতেও এই সাবজেক্ট তো আমাদের নয়। তাতে কি, তোমাদের নয় বলেই তো আমি তোমাকে দিচ্ছি পড়তে। শুধু পড়বেই না, সঙ্গে অ্যাসাইনমেন্টও রেডি করবে। কালকের মধ্যে আমি দেখতে চাই। আর হ্যাঁ, কোনো এক্সকিউজ শুনতে চাই না। বাট স্যার, গেট আউট মাই কেবিন। আমি যেতে বলেছি, আর কোনো কথা নয়। জাংকুকের কথা শুনে তে রাগে মাটিতে পা ঠুকলো। জাংকুকের দেয়া বইগুলো নিয়ে বেরিয়ে চলে গেল। তে চলে যেতেই জাংকুক হেসে উঠল। তোমাকে এবার জব্দ আমি করব মিস কিম তেহিয়ং।
তুমি এবারে হাঁপিয়ে উঠবে আমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য। এমনি এমনি ছেড়ে দেবো তোমাকে, কিছুই বলবো না। এতটা ভালো এই জিয়ন জাঙ্কুক নয়। যেভাবে তুমি আমার সঙ্গে শত্রুতা করেছো, এরপর আর ছেড়ে দেওয়া সম্ভব নয় তোমাকে। জাঙ্কুক কথাগুলো বলেই আপন মনে কিঞ্চিত হাসলো।